জিওন জাংকুক, আর 18 বছর বয়স থেকে আমি আমার ফ্যামিলি বিজনেস হ্যান্ডেল করছি। কারণ একটি সড়ক দুর্ঘটনায় আমি আমার বাবা মা দুজনকে হারিয়ে ফেলি, এবং পরে আমি জানতে পেরেছিলাম সেটা কোনো দুর্ঘটনা ছিল না, ওটা আমাদের অপোজিশন পার্টির লোকেরা ষড়যন্ত্র করে করিয়েছিল। বর্তমানে আমি একজন মাফিয়া কিং এবং কোরিয়ার টপ নম্বর 1 বিজনেসম্যান। আমার পৃথিবীতে আমার পরিবার বলতে আমার একটি আপু আছেন যে আমাকে দেখাশুনো করে। আর সত্যি বলতে আমার আপু আমার বাবা মা চলে যাওয়ার পরে সেই আমাকে স্নেহ দিয়ে বড় করে তুলেছে, ঠিক একজন মায়ের মতো। এবং এখন বর্তমানে আমি একটি অন্ধকার গলিতে একজন লোকের জন্য অপেক্ষা করছি। মূলত এখানে আমি একটা ফিলিং এর জন্য এসেছি। প্রায় 10-15 মিনিট পর সেই লোকটি এলো। হ্যালো মিস্টার জিওন চাংকুক, কেমন আছিস দোস্ত? বেশি কথা না বলে প্রোডাক্টের ব্যাগটা দে। হুম, দেখে মনে হচ্ছে অনেক তাড়াহুড়োতে আছিস। এত তাড়াহুড়ো করে না বন্ধু, নিজের এই অল্প বয়সী বদমেজাজিটাকে একটু নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে শেখো। জ্যাকসন কথাটা জাংকুকের কাঁধে হাত রাখতে রাখতে বলে। অন্যদিকে জাংকুক কিছু বলে না, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সে জ্যাকসনের হাত নিজের কাঁধে থেকে সরিয়ে দিয়ে বলে, ফালতু কথা না বলে টাকার ব্যাগটা দে। তোর কি মনে হয় চাংকুক, এই জ্যাকসন এতটাই বোকা? চল ধরে নে, তোকে আমি টাকার সুটকেসটা দিলাম, এরপর যদি তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস তখন? তাহলে তো এক হাত দিয়ে নাও, অন্য হাত দিয়ে মাল দাও। ওকে, ডিল। এরপর জ্যাকসন টাকার সুটকেসটা এগিয়ে দেয় জাংকুকের দিকে, এবং অন্য হাত দিয়ে যখন সুটকেসটা নিতেই যাচ্ছিল, ঠিক সেই সময় জাংকুক হঠাৎ করে জ্যাকসনের বাম ঘাড়ে গুলি। জ্যাকসনের সঙ্গে সঙ্গে তার হাতটা শক্ত করে চেপে ধরে তার বডিগার্ডের দিকে ইশারা করে জাংকুকের দিকে আক্রমণ করতে। কিন্তু তারা মূর্তির মতো শুধু সেখানে দাঁড়িয়ে ছিল। জাংকুক একটা স্মাইক করে এবং জ্যাকসনের সামনে বসে বলে, কি বলেছিলিস যেন? মনে পড়েছে, নিজের বদমেজাজি একটু কন্ট্রোল করতে শিখ। এবার দেখতে পেরেছিস তো জ্যাকসন, কখনো কাউকে ছোট ভাবা উচিত নয়। আর রইল তোর বডিগার্ডসের কথা, থু, ছি ভাই, এত লো কোয়ালিটি ভাই। মাত্র 10 লাখ টাকা নিজের ইমান বেচে দিয়েছে। হাস্যকর। কথাটি বলে জাংকুক ডেভিলের মতো হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে অপর দিকে ফেরে। ইতিমধ্যে জাংকুকের পিঠ জ্যাকসনের দিকে ছিল। জাংকুকের কথা শুনে জ্যাকসন অনেকটা রেগে যায়, এবং যেই সে তার পকেট থেকে বার করে জাংকুকের দিকে তাক করে চালাতেই যাবে, ঠিক তখনই জাংকুক জ্যাকসনের দিকে ফিরে তার সমস্ত জ্যাকসনের উপরে নামিয়ে দেয়, এবং জ্যাকসনের নিথর দেহটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আমার গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম, যেটা কিছুটা দূরে রাখা ছিল, কিন্তু হঠাৎ দেখা গেল রাস্তার পাশে একটি গাছের নিচে একটি ছোট্ট মেয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি ওই বাচ্চা মেয়েটির কাছে যেতেই দেখি সে বাচ্চা মেয়েটির পোশাকটি অনেকটা নোংরা, এবং আমি সে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিই। দেখে মনে হচ্ছে বাচ্চা মেয়েটির বয়স হয়তো কমপক্ষে 2-3 বছর। যখন আমি বাচ্চাটির কপালে স্পর্শ করি, তখন আমি বুঝতে পারি বাচ্চাটির প্রচন্ড জ্বর এসে গেছে ইতিমধ্যে। আমি সময় নষ্ট করি না, আমি বাচ্চাটিকে নিয়ে গাড়ি করে সোজা আমার বাড়ির দিকে রওনা দিই। জাংকুক, তুই এসে গিয়েছিস? এত সময় লাগে বুঝি? ভাই, এই বাচ্চা মেয়েটাকে আমি জানি না আপু, আমি ওকে রাস্তায় পেয়েছি। ওর জ্বর আছে প্রচন্ড, তাই ওকে আমি আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি। ওকে, ওকে আমার কাছে রে, আমি ওকে টেক কেয়ার করব। না আপু, আমি ওকে আমার ঘরে নিয়ে গিয়ে আমি নিজের হাতে ওর যত্ন নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকে নিয়ে তোর রুমে যা, আমি ওষুধ আর একটা ভিজে টাওয়ালে নিয়ে আসছি। ওকে। তারপর জাংকুক সে বাচ্চা মেয়েটিকে নিজের রুমে নিয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পর জিসু জাংকুকের রুমে মেডিসিন আর ভিজে টাওয়েল নিয়ে আসে। জাংকুক, এই নে, এই ভিজে টাওয়েলটা ওর কপালে রেখে দে। জাংকুক জিসুর কথা শুনে মাথা নাড়ায়, এবং জিসু যা বলে তাই করে। জাংকুক, আমার মনে হয় জ্বরটা হয়তো ওর এখন ধীরে ধীরে কমছে। আপু, আমারও তাই মনে হয়। আচ্ছা জাংকুক, তুই কি জানিস ওর বাবা মা কোথায় আছে? না আপু, আমি জানি না। তাহলে তাদেরকে খুঁজে বের করতে হবে জাংকুক। আমি করব আপু, তুমি চিন্তা করো না, কিন্তু ততদিন পর্যন্ত সে আমাদের সাথে এখানে থাকবে, ঠিক আছে না? ঠিক আছে। আমি কি তাকে আমার ঘরে নিয়ে যাব জাংকুক? না আপু, আমি তার যত্ন নেব। তুই ঠিকমতো যত্ন নিতে পারবি তো জাংকুক? হ্যাঁ আপু, তুমি চিন্তা করো না। এখন রাত প্রায় 3টে বাজে। হঠাৎ করে সে বাচ্চা মেয়েটি কাঁদতে শুরু করে, এবং তার কান্নার শব্দে জাংকুক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে এবং তার দিকে তাকিয়ে বলে, আইস, তুমি কাঁদছো কেন প্রিন্সেস?
তোমার কি হয়েছে? তোমার কিছু প্রয়োজন? কথাটি বলে জাঙ্কুক বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং তার কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি আরো জোরে কাঁদতে শুরু করে। এই প্রায় 10-15 মিনিট কেটে গিয়েছে, কিন্তু সেই ছোট্ট বাচ্চা মেয়েটি তখনও কান্না করেই যাচ্ছে। এবার আমি কি করব? আমার মনে হয় আপুকে টাকার দরকার। তারপর জাঙ্কুক সেই বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে সোজা যিশুর রুমের উদ্দেশ্যে চলে যায়। তারপর যিশুর রুমের সামনে গিয়ে জাঙ্কুক দরজায় নক করতে শুরু করে। যিশু দরজায় নক শুনে দরজার সামনে এসে দরজাটা খুলে রাখে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে সে বাচ্চা মেয়েটিকে তার হাতে নিয়ে। জাঙ্কুক, কি হয়েছে? আপু দেখো না, 15 মিনিটের উপরে হয়ে গিয়েছে, এ কেঁদেই যাচ্ছে, থামার নামই নেই। জাঙ্কুক, আমার মনে হয় ওর খিদে পেয়েছে। দাঁড়া, আমি ওর জন্য একটু কিচেন থেকে গরম দুধ বানিয়ে আনছি। তারপর যিশু সোজা কিচেনে চলে যায় গরম দুধ বানানোর জন্য। কিছুক্ষণের মধ্যে দুধ বানানো শেষ হয়ে গেলে যিশু সেই দুধটা নিয়ে হাজির হয় জাঙ্কুকের ঘরে। জাঙ্কুক, কই দে দেখি, বাচ্চাটাকে আমার কাছে দে। আপু, আমি কি ওকে নিজের হাতে দুধটা খাওয়াতে পারি প্লিজ? ঠিক আছে, কিন্তু সাবধানে, দুধটা কিন্তু অনেক গরম আছে কিন্তু জাঙ্কুক। কথাটি বলে যিশু দুধের বোতলটি জাঙ্কুকের হাতে দেয়। এরপর আর কোনো অসুবিধা হলে আমাকে বলিস, আমি চলে আসবো। ঠিক আছে, এখন আমি ঘুমাতে যাচ্ছি। ওকে আপু, গুড নাইট। তারপর যিশু সেখান থেকে চলে যায় নিজের রুমে, আর অপরদিকে জাঙ্কুক সে বাচ্চা মেয়েটিকে তার কোলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করে এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে বাচ্চাটির দিকে। প্রিন্সেস, তুমি অনেক বেশি সুন্দর, আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থেকে যাও। তুমি অনেক বেশি কিউট। তারপর বাচ্চাটিকে দুধ খাওয়ানো শেষ হলে জাঙ্কুক সে বাচ্চা মেয়েটিকে তার কোলের মাঝখানে নিয়ে তারা দুজন মিলে বাড়ি দেয় ঘুমের দেশে। এইভাবে দেখতে দেখতে অনেক মাস কেটে গিয়েছে। জাঙ্কুক সেই বাচ্চা মেয়েটির বাবা মার কোনো খোঁজ পায় না, তাই জাঙ্কুক ঠিক করে সে বাচ্চা মেয়েটিকে সে তার সাথেই রাখবে এবং জাঙ্কুক তার নাম দেয় জিয়ন্তে। একদিন সন্ধ্যায় যিশু তের সাথে লিভিং রুমে বসে খেলা করছিল, অপরদিকে জাঙ্কুক ছিল তার অফিসে। 2 মিনিট পর জাঙ্কুকও বাসায় ফিরল। সে জাঙ্কুককে দেখা মাত্র খিলখিল করে হাসতে লাগলো এবং ছোট ছোট পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। অন্যদিকে তের এমন কাণ্ড দেখে জাঙ্কুক আর যিশু দুজনেই হাসছে। তারপর জাঙ্কুক তের কাছে এসে তাকে নিজের বাহুর ডোরে জড়িয়ে নিল। প্রিন্সেস, তুমি আমাকে ড্যাডা বলে ডাকলে? জাঙ্কুক, তুই সত্যি এত অল্প বয়সে ড্যাডি হতে চাস? আপু, সে এখন অনেক ছোট, সে আমাকে যদি ড্যাডা হিসেবে দেখতে চায় আমি ওর জন্য ড্যাডা হতেও অনেক বেশি খুশি হব। জাঙ্কুক, আমি বুঝতে পেরেছি। শোন জাঙ্কুক, আমি তোকে একটা পরামর্শ দিতে পারি। তুই তো জানিসই আজকালকার মেয়েরা বেশিরভাগই গোল্ড ডিগার হয়, সুতরাং তুই তেকে নিজের ইচ্ছে মতো বড় করতে পারবি, কারণ এখন ওর নরম মাটি। এখন ওকে তুই যেমন ভাবে বানাবি ও ভবিষ্যতে ঠিক তেমনই বড় হবে এবং পরবর্তীকালে তুই গিয়ে ওর সাথে বিয়ে করতে পারবি। আপু, ভবিষ্যতে কি হবে তা দেখা যাবে, কিন্তু আপাতত সে আমাকে তার ড্যাডা হিসেবে দেখতে চায়, সুতরাং আমি এখন তার ড্যাডা হয়ে খুশি আছি। এইভাবে দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গিয়েছে। এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যিশুর বিয়ে হয়ে গিয়েছে আর তের বয়স এখন 12 বছর, জাঙ্কুকের 28 এবং জাঙ্কুকের বিজনেস এখন আরো বেশি বড় হয়ে গিয়েছে। যিশু মাঝে মাঝে তে আর জাঙ্কুকের সাথে দেখা করতে আসতো, আর জাঙ্কুক তের পড়াশোনার জন্য বাড়িতে একজন টিচারও রেখেছিল, কারণ জাঙ্কুক তেকে কখনো বাড়ির বাইরে যেতে দিত না, কারণ জাঙ্কুকের অনেক বেশি শত্রু আছে। এবং তাছাড়াও জাঙ্কুক তের দেখাশোনার জন্য বাড়িতে একজন ন্যানিও রেখেছিল। একদিন সন্ধ্যায় জাঙ্কুক লিভিং রুমে বসে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। তখন সেখানে তে আসে এবং বলে, দাদা, আমিও বাকিদের মতো বাইরে যেতে পারি? বাড়ির ভিতরে থাকতে থাকতে আমি অনেক বোর হয়ে গিয়েছি। প্রিন্সেস, তোমার দাদা এখন একটা গুরুত্বপূর্ণ অফিসের কাজ করছে, আমরা অন্য কোনো দিন বাইরে ঘুরতে যাব, কেমন? কিন্তু দাদা, আমি এখনই যেতে চাই। আচ্ছা, আমি কি আন্টি লিসার সাথে বাইরে যেতে পারি? না প্রিন্সেস, আমি তোমাকে একবার বলেছি না তুমি ড্যাডা ছাড়া বাইরে কোথাও যেতে পারবে না? জাঙ্কুক কথাগুলি তার ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, ও ড্যাডা, প্লিজ না, আমি সত্যি অনেক বেশি বোর হয়ে গিয়েছি। তুমি ভালো করেই জানো প্রিন্সেস, ড্যাডা নিজের কথা বারবার রিপিট করা পছন্দ করে না। জাঙ্কুক কথাটি একটু রাগী কণ্ঠে বলল, সরি। এই বলেতে মন খারাপ করে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। আমি সামনের দিকে তাকিয়ে দেখি তে কতটা মন খারাপ করে আছে, কিন্তু আমি তাকে বাইরে যেতে দিতে পারি না, কারণ তের কিছু হয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। তাই তে চলে যাওয়ার পরই আমি তার পেছন পেছন তার রুমের দিকে যাই, এটা চেক করতে যে তে এখন কি করছে। তারপর আমি তের রুমে প্রবেশ করি এবং দেখি তে তার মুখটা পাউট করে বসে আছে বিছানার উপরে। তাই আমি তের কাছে যাই এবং তের 2 হাত দিয়ে তার গালগুলো আলতো করে স্পর্শ করে বলি, প্রিন্সেস, মন খারাপ করে না, ড্যাডা তোমাকে প্রমিস করছে অন্যদিন তোমাকে নিশ্চয় বাইরে ঘুরতে নিয়ে যাবে। ড্যাডা, তুমি তো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকো, আর আমি বিশাল বাড়িতে একেবারে একা।
আই নো প্রিন্সেস, কিন্তু তোমার ড্যাডের অনেক কাজ থাকে অফিসের। আমি কথাটা বলতে বলতে তার মুখের সামনে এসে তার চুলগুলো তার কানের পেছনে গুজে দিই। ড্যাডা, তুমি জানো আমি টিভিতে দেখেছি ড্যাডা তার প্রিন্সেসকে কত ভালোবাসে, তাদের সাথে খেলা করে, তাকে কত সুন্দর সুন্দর খাবার দেয়। কিন্তু তের কথাগুলো আমাদেরকে তাকিয়ে বলল। তের কথা শুনে আমি চুপ হয়ে যাই। আচ্ছা ড্যাডা, আমার মাম্মি কোথায়? প্রিন্সেস, তোমার মাম্মির কেন প্রয়োজন? তোমার তো ড্যাডা আছে, তোমার মাম্মির প্রয়োজন নেই। না, আমি কিচ্ছু জানি না, আমারও মাম্মি চাই। তুমি যেখান থেকে পারো আমার জন্য মাম্মি নিয়ে আসো। ঠিক আছে প্রিন্সেস, আমি তোমার জন্য মাম্মি নিয়ে আসবো, কিন্তু তারপর কিন্তু তোমার ড্যাডা তোমাকে অনেক কম ভালোবাসবে। তোমার চলবে তো প্রিন্সেস? না না, আমি আমার ড্যাডার ভালোবাসা পুরোটা চাই। ওকে, গুড গার্ল, নাও স্মাইল। নাও ড্যাডা, আমাকে একটা হাম দাও। আমি এই কথা শুনে একটা ঢোক গিলে তার গালে হালকা করে ঠোঁটে স্পর্শ রেখে দিই। ড্যাডা, এখন আমার এখানটাও হাম চাই। তার কথাটা তার ঠোঁটের দিকে ইশারা করে বলে। আমি তার মুখে আমার দুই হাত দিয়ে ধরে আমার দিকে ফেরাই। তখন অজান্তে আমার চোখ চলে যায় তার নরম কোমল ঠোঁটের উপরে। হঠাৎ করে আমার খুব ইচ্ছা করছে তার নরম ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিতে। হোয়াট দ্য হেল জাংকুক, তুই সব কি ভাবছিস? দাদা, তুমি কি আমাকে হাম দেবে না? জাংকুক নিজেকে আর ধরে রাখতে পারে না, সে আলতো করে তার ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নেয়, তারপর ছেড়ে দেয়। আই লাভ ইউ দাদা। কথাটা বলেই তে জাংকুককে হাগ করে। আই লাভ ইউ টু মাই প্রিন্সেস। জাংকুকও থেকে হাগ ব্যাক করে। এইভাবে দেখতে দেখতে আরো 3টে বছর কেটে গিয়েছে। তে তার বেডরুমে বসে বই পড়ছিল। তখন সেখানে তার ন্যানি লিসা আসে এবং বলে, তে তুমি আজকে ডিনারে কি খাবা? আন্টি, তুমি কি এখন রাতের খাবার বানাবা? হ্যাঁ তে, তুমি আজকে কি খেতে চাও বলো? আচ্ছা আন্টি, আমার একটা রিকোয়েস্ট রাখবে গো। আরে তে, তুমি কিছু চাইবা আর আমি দিব না, এমন হতে পারে? বলো তোমার তে কি চাই? আজ আমি ড্যাডার জন্য নিজে হাতে রান্না করতে চাই। কিন্তু কেন? মাস্টার যদি জানতে পারে অনেক বকা দেব। কোনো কিন্তু না, এটা কিন্তু আমার অর্ডার। আমার অফিসে সব কি হচ্ছে? আরে জাংকুক, এত রাগ করছিস কেন? মাথা ঠান্ডা কর। কাইকে এখানে নিয়ে আয়, 8 ঘন্টার মধ্যে আমি এখানে চাই। কাই হলো জিওন ইন্ডাস্ট্রির একজন এমপ্লয়ি। সে জাংকুকের সাথে বিশ্বাসঘাতকতা করে তার শত্রুর কাছে জাংকুকের প্রজেক্ট বিক্রি করে দিয়েছে অনেক ভারী দামে। এই কারণে জাংকুক অনেক বেশি রেগে আছে। স্যার, উই গট আ গাই। গুড, ওই শালা বিশ্বাসঘাতকটাকে এখানে নিয়ে আসো। ওকে স্যার। তারপর লোকগুলি কাইকে ধরে এনে জাংকুকের সামনে ফেলে দেয়। বস, বস আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন বস। আমি আমি কোনোদিনও করবো না বস, প্লিজ বস, একবার শেষ সুযোগ দিন। শালা, তোর মতো বিশ্বাসঘাতকের শাস্তি হচ্ছে শুধুমাত্র মৃত্যু। এই বলে জাংকুকটা বের করে নিয়ে গিয়ে রাখে কায়ের কপালের উপরে। বস প্লিজ বস, একটা সুচ। জাংকুক, কুল ডাউন ইয়োরসেলফ। ভাই, আমি কিভাবে নিজেকে শান্ত রাখবো তুই বল? তুই তো জানতিস এই প্রজেক্টটা আমি কতটা কষ্ট করে পরিশ্রম করে করেছি, আর সামান্য কিছু টাকার বিনিময়ে ওই প্রজেক্টগুলো বিক্রি করে দিয়েছে। সে তো জানতেও না ও কাকে বিক্রি করছে। আম্মা, আমার হাত গেল গো গেল। কি হয়েছে তে? সব ঠিক আছে তো? আন্টি, আমার হাত পড়ে গিয়েছে, অনেক অনেক জ্বালা করছে। কি? কতবার কইছিলাম তোমাকে তোমার রান্না করা লাগতো না, আমার কথাটা তুমি একটু শুনো নাই। মাস্টার যদি জানতে পারে তোমার হাত পুড়ে গেছে তাহলে তোমার রক্ষা নেই। তুমি হিগগির চলো, আমি তোমার হাতে ওষুধ লাগাই দিচ্ছি। আরে আন্টি, আপনার চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আমাকে আমার রান্নাটা শেষ করতে দিন। দরকার নেই আর করার, বাকিটা আমি নিজেই করে নেব। না না আন্টি, প্লিজ আমাকে পুরো রান্নাটা করতে দাও না। আচ্ছা ঠিক আছে তে, আগে হাতে মেডিসিনটা তো লাগাই নাও। রান্না শেষ হয়ে যাবার পর তে জাংকুকের জন্য লিভিং রুমে বসে অপেক্ষা করছিল, কারণ জাংকুক সবসময় এরকম টাইমে বাড়ি চলে আসে। কিন্তু আজ প্রায় 10:30 থেকে 11টা বাজতে যায়, কিন্তু জাংকুকের আসার এখনো পাত্তা নেই। আন্টি, কি ব্যাপার বলো তো? এত দেরি হয়ে গেছে, ড্যাডা এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না কেন? অন্যদিন তো এরকম সময় চলে আসে, তাহলে আজ? আমার মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। তুমি অপেক্ষা করো, আমি ওনার একখানা কল দিয়ে আসতেছি। না, আমি অলরেডি তাকে 5বার ফোন করেছি, কিন্তু সে আমার ফোনের কোনো জবাব দিচ্ছে না। এবার সত্যি আমার অনেক বেশি চিন্তা হচ্ছে। আরে তে, তুমি চিন্তা করো না, হয়তো
মাস্টারের অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়ছে, এক্ষুনি চলে আসবে দেখো। জাঙ্কুক থেকে পাওয়ার পর থেকে আর সে কখনো বিজনেস পারপাসের জন্য বাইরে যায়নি। সে যাই হোক না কেন, জাঙ্কুক ঠিক রাত 10টার মধ্যে বাড়ি ফিরে আসে, কারণ জাঙ্কুক জানে তার প্রিন্সেস তার জন্য অপেক্ষা করছে। এখন প্রায় 12:30 বাজে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত জাঙ্কুকের আসবার পাত্তা নেই। সে জাঙ্কুকের অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে লিজা ইতিমধ্যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে সে দৌড়ে দরজার দিকে ছুটে যায় এবং দরজা খুলে গিয়ে দেখে জাঙ্কুক এবং জাঙ্কুকের ফ্রেন্ড সুগা সেখানে এসেছে। টাটা। তে তুমি এখনো ঘুমাওনি কেন? যাও নিজে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো রাতের খাবার খেতে যাই, আজ আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো। সুগা আঙ্কেল তুমিও এসো, আজ আমরা সবাই বসে একসাথে ডিনার করব। তে আমার খিদে পায়নি, তুমি যাও তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু টাটা প্লিজ। তে কথাটা জাঙ্কুকের হাত ধরে বলে, তে আমি তোমাকে বললাম না নিজের রুমে যেতে, বাংলা কথা কানে যায় না? চুপচাপ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক কথাটি এক প্রকার ধমকের স্বরে বলে। জাঙ্কুকের ধমকে তে রীতিমতো থতমত খেয়ে যায়, কারণ এই প্রথমবার জাঙ্কুক তার উপরে এত উঁচু স্বরে কথা বলেছে। তে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাতটা ছেড়ে দেয়। অপরদিকে সুগা জাঙ্কুককে শান্ত করার চেষ্টা করছিল। অন্যদিকে জাঙ্কুকের চিৎকার চেঁচামেচি শুনে লিজার অলরেডি ঘুম ভেঙে গিয়েছে। তে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। তের চোখ বেয়ে ইতিমধ্যে এক ফোঁটা করে জল পড়ছে। তে এক মুহূর্তে সেখানে দাঁড়ায় না, এক প্রকার ছুটে নিজের রুমের দিকে চলে যায়। জাঙ্কুক, তোর কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? তুই কেন খামোখা তের উপরে চিৎকার করতে গেলি বলতো? ও কি এসব ব্যাপারে বোঝে বল? ও তো কেবল একটা বাচ্চা। আজকে আপনার জন্য নিজে হাতে রান্না করছে। এমন বাচ্চা মেয়েটি নিজে হাতে রান্না করতে গিয়ে নিজে হাতটাও পুড়ায় ফেলছে। সে এখনো পর্যন্ত খাবারটুকু খায় নাই। সে আপনার জন্য অপেক্ষা করছিল এবং সে আপনাকে নিজে হাতে খাওয়াতে চাইছিল। হোয়াট? তুমি আগে কেন বলেননি লিসা যে তোর হাত পুড়ে গিয়েছে? তে আমি বালিশটা জড়িয়ে ধরে নীরবে কাঁদছিলাম। তখন কেউ একজন আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে। আমি ভালো করে জানি সে ব্যক্তিটি কে। সরি আমার তে ছোট্ট পাখি, আজ ড্যাডা একটু অফিসের কাজ নিয়ে টেনশনে ছিল। আই এম সরি তে, কান্না করো না, আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। তে তুমি কি ড্যাডাকে শাস্তি দিতে চাও? কথা বলো প্রিন্সেস। আই এম সরি, আমি আর কোনোদিনও তোমার উপরে এভাবে চিৎকার করব না তে। আই এম সরি, আমি আর কোনোদিনও তোমার উপরে এভাবে চিৎকার করে কথা বলবো না। তুমি তো ঠিকমতো কান্না করতে পারো না ড্যাডা। হ্যাঁ সত্যি নাকি তে? একদম, এইভাবে কেউ কান্না করে বুঝি? বাট প্রিন্সেস, ড্যাড ইজ সরি টু ইউ। ঠিক আছে, কিন্তু এর পানিশমেন্ট তোমাকে পেতে হবে। সে এমন আমার তে ছোট্ট পাখি বলবে। এবার চলো ডিনারটা করে নি, আমার অনেক বেশি খিদে পেয়েছে ড্যাডা। তে কথাগুলি বলে বিছানা থেকে উঠে বাইরে যেতেই যাচ্ছিল, তখন জাঙ্কুক তার কোমরটা ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে এবং বলে, তে তোমার হাতটা কি খুব বেশি জ্বালা করছে? না, অতটা করছে না, প্রথম তো তাই একটু একটু ব্যথা করছে। তুমি চিন্তা করো না, আমার ঠিক হয়ে যাবে। আই এম সরি তে। জাঙ্কুকের হাতে স্পর্শ পেতেই তে সারা শরীর হঠাৎ করে কাটা দিয়ে ওঠে এবং হালকা কেঁপে ওঠে। এবার চলো যাওয়া যাক। ড্যাডা, তুমি তো বললে না আমার রান্না তোমার কেমন লেগেছে, পছন্দ হয়েছে? অফ কোর্স প্রিন্সেস, আমার খুব পছন্দ হয়েছে। খাবারটা সত্যি খুবই টেস্টি ছিল। আমি তো জানতামই না যে আমার প্রিন্সেস এত সুন্দর রান্না করতে পারে। আমি শুধু তোমার জন্য রান্না করা শিখেছি। আর একটু ভালো করে রান্না করার চেষ্টা করবাতে। এবার বলো প্রিন্সেস, তুমি আমাকে কি পানিশমেন্ট দিতে চাও? হ্যাঁ, আজ তুমি আমাকে তোমার ঘরে তোমার সাথে ঘুমাতে নিয়ে যাবা ড্যাডা। কি? একদম নাতে। না, আমি কিছু শুনবো না, এটা তোমার পানিশমেন্ট ড্যাডা, এটা তোমাকে মানতেই হবে। তে আমি তোমার সাথে শোয়া বন্ধ করেছিলাম কারণ তুমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, আর আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়। নিজের ফিলিংসকে আমি আটকাতে পারি না। তে আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো তে পাখি। না না না, আমি কিছু শুনবো না, আমি তোমার সাথে ঘুমাবো মানে ঘুমাবো ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিন্সেস, আর রাগ করতে হবে না, তুমি তোমার ড্যাডার সাথে ঘুমাবা। এবার চলো। তারপর তারা দুজন মিলে জাঙ্কুকের রুমে প্রবেশ করে এবং তে গিয়ে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে এবং জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের চোখ ছাড়া বন্ধ করে নেয়। যখন তে আমাকে জড়িয়ে ধরলো, আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি প্রকাশ পেতে শুরু করলো, যেন আমার ভেতরে কিছু একটা বেড়ে উঠছে। এটা সত্যি যে আমি তেকে কোনোদিন নিজের মেয়ের মতো নয়, বরং একজন হাজবেন্ড তার ওয়াইফকে যেমন ভালোবাসে, আমি তেকে ঠিক ততটাই ভালোবাসি। কিন্তু তে সবসময় আমাকে নিজের ড্যাডা হিসেবেই ডাকে।
সেই জন্য আমি তেকে সবসময় নিজে থেকে দূরে রাখার চেষ্টা করি। আই লাভ ইউ প্রিন্সেস। এই কথাটা বলে জাঙ্কুক তের কপালে ঠোঁটে স্পর্শ রেখে দেয়। জাঙ্কুকের ঠোঁটে স্পর্শ পেতে তের সমস্ত শরীর বেয়ে যেন একটা কাঁটা উঠে যায়। আমি এখানে ঘুমাতে পারছি না, জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ট্যাডা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ট্যাডা আমাকে স্পর্শ করলে আমার এমন অদ্ভুত অনুভূতি লাগে কেন? আচ্ছা, এমন ফিলিং কি সবারই হয়, নাকি আমারই একা এমন ফিল হচ্ছে? আমি এখানে এখন ড্যাডের সাথে ঘুমাতে পারবো না। তে আর সেখানে এক মুহূর্ত দেয় না। তে চোখ খুলে সেখান থেকে উঠতে যাবে, তখন জাঙ্কুক তার হাত ধরে বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ প্রিন্সেস? আমি এখানে ঘুমাতে পারবো না। কেন তে, কি হয়েছে? ট্যাডা, তোমার পাশে আমার ঘুমাতে খুবই অদ্ভুত লাগছে, তাই আমি আমার ঘরেই ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, বাই, গুড নাইট। গুড নাইট তে। তে, আমি আশা করব বড় হওয়ার সাথে সাথে তুমি তোমার ফিলিংসগুলো আমার প্রতি বুঝতে পারবা। এইভাবে দেখতে দেখতে আরো 4টা বছর কেটে গিয়েছে। তের বয়স এখন 18 বছর। আর অপরদিকে জাঙ্কুক হচ্ছে কোরিয়ার নাম্বার 1 মাফিয়া। জাঙ্কুকের নাম শুনলে সবাই ভয় পেয়ে যায়। আজ তের জন্মদিন, সবাই তের জন্মদিনের পার্টি সেলিব্রেট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি কি পরবো, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আরে আমার ছোট্ট প্রিন্সেস, তোমাকে আজকে এত স্যাড দেখাচ্ছে কেন? আপু, আমার কি পরা উচিত বলো তো? ডোন্ট ওয়ারি, তোমার আপু এখানে আছে না, তুমি এত চিন্তা করছো কেন? এই নাও তে, তোমার ড্রেস। যাও, কি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে তে। তারপর তে চেঞ্জিং রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে যিশু দেওয়া ড্রেসটি পরে আসে। আপু, তোমার মনে হয় না এই ড্রেসটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে? আরে তে, এটা খুবই নরমাল, এখনকার দিনে তো সবাই এরকম ড্রেস পরে। আর এমনিতেও তে, তোমাকে এই ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছে। কিন্তু আপু, আমি কখনো এই ধরনের ড্রেস পরিনি, এবং ট্যাডাও আমাকে এই ধরনের ড্রেস পরতে দেয় না, তুমি তো জানো। আসতে, তুমি এত চিন্তা করছো কেন? তোমার তো 18 বছর হয়ে গিয়েছে, এখন নিজের লাইফটাকে একটু এনজয় করো। তোমার আর রইল ব্যাপার তোমার ড্যাডা, তুমি চিন্তা করো না, চাঙ্কুককে আমি সামলে নেব। ওকে ওকে, এবার নিজেকে একবার আয়না দেখো তো তে, ঠিক তোমাকে দেখতে কতটা সুন্দর লাগছে এই মুহূর্তে। ওয়াও, সত্যি তো, আমাকে এই ড্রেসটা পরে অনেক সুন্দর লাগছে। এখন খুশি হয়ে যাও আর আমাকে তোমার মেকআপটা করতে দাও তে। ওকে। তের বার্থডে পার্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এটি একটি প্রাইভেট পার্টি ছিল। শুধুমাত্র জাঙ্কুক তার নিজের কিছু ক্লোজ ফ্রেন্ড, সেক্রেটারি এবং যিশু তার কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরকে ইনভিটেশন করেছিল। ওয়েলকাম এভরিবডি এন্ড এনজয় দ্য পার্টি। জাঙ্কুক, আমাদের লিটল প্রিন্সেস কোথায়? সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। হে জাঙ্কুক, দ্যাটস নট ফেয়ার। তুই তোর মনের কথা আর কবে বলবি বলতো তেকে? আয়ু, আগে তেকে আমার ব্যাপারে পড়তে তো দে। হে গাইস, দেখো তে চলে এসেছে। সবার কথা শুনে আমি পিছনে ফিরে আমার প্রিন্সেসের দিকে তাকাই। ও গড, তেকে ব্ল্যাক আউটফিটে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আমি তো তেকে এরকম ধরনের পোশাক পরতে বারণ করেছিলাম। তার সত্ত্বেও ও গড তে, তুমি আমাকে অনেক বেশি এক্সাইটেড করে দিচ্ছ বেবি। না জাঙ্কুক, তোকে যে করে হোক নিজেকে কন্ট্রোল করতে হবে, কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করে রাখা আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওয়াও তে, তোমাকে এই আউটফিটে তো অনেক সুন্দর লাগছে। তে, আয়ো কিন্তু ঠিক বলেছে, তোমাকে দেখতে দারুণ লাগছে। হেই আমার প্রিন্সেস, হ্যাপি বার্থডে। হ্যালো চেহুব আঙ্কেল, এন্ড থ্যাংক ইউ। আপু, বলছি ড্যাডা কোথায়? তাকে তো দেখছি না। জাঙ্কুক, ও তো ওই দিকটাতে আছে তে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা পার্টি এনজয় করো, আমি ড্যাডার সাথে একটু দেখা করে আসছি। আমি তেকে ইগনোর করার জন্য এক কোণায় চুপচাপ বসেছিলাম। তারপর আমি দেখলাম তে আমার দিকে এগিয়ে আসছে। ড্যাডা, তুমি এখানে একা বসে আছো কেন? কিছু না তে, তুমি যাও গিয়ে পার্টি এনজয় করো। আমার মনে হয় ড্যাডা আমার উপরে রাগ করেছে। ড্যাডা, তুমি কি আমার উপরে রাগ করেছো? না তে, আমি রাগ করিনি। নাও তে, এবার আমার কোলে থেকে ওঠো। গড, কেন তে, কেন কেন তুমি আমার কোলে এসে বসেছো? তে, তুমি আমার জন্য সিচুয়েশনটা আরো বেশি কঠিন করে তুলছো। এখন আমার মনে হচ্ছে আমি তোমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখে দিই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তে, আমি বুঝতে পারছি না আমার এই মুহূর্তে ভেতরে কি হচ্ছে। আমার লিটল বানি। ড্যাডা, তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো? তোমার এত ঘাম হচ্ছে কেন? জাঙ্কুক টের দেওয়ার চাপটা ভালোভাবে অনুভব করতে পারছিল। জাঙ্কুক নিজের চোখ ঝোলা বন্ধ করে নিয়ে নিজের লোয়ার লিপটা বাইট করে এবং বলে, বেবি প্লিজ গেট আপ তে। আজ আমি বহু বছর পর আমার ড্যাডার কোলে বসেছিলাম। এই সময়টাকে আমি ভালোই উপভোগ করছিলাম, কিন্তু
ড্যাডার কি হয়েছে? উনি আমাকে বেবি বললো কেন? আচ্ছা, ড্যাডা কি তার প্রিন্সেসকে ভালোবেসে বেবি বলে? কিন্তু আমি কেন জানি না, আমার খুব অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, যা ঠিক নয়। আমার মনে হয় আমার ড্যাডার কোলে থেকে উঠে যাওয়া উচিত। তো এই কথাটা মনে মনে বলে জাঙ্কুকের কোলে থেকে উঠতেই যাচ্ছিল, তখন জাঙ্কুক তার কোমর জোড়া শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, প্রিন্সেস, আমি তোমাকে বলেছিলাম না তে এরকম পোশাক না পরতে। এটা ঠিক নয় প্রিন্সেস। আই এম সরি ড্যাডা। আমি কি এখন গিয়ে এটা চেঞ্জ করে দেব? না, আপাতত ঠিক আছে। অ্যান্ড হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। ও, তোমরা দুজন এখানে একা একা বসে কি করছো? সবাই তোমাদের জন্য ওখানে অপেক্ষা করছে তো। আপু, আমরা আসছি। আর প্রিন্সেস, আজ তোমার বার্থডে গিফট হিসেবে তুমি কি চাও? ওয়াও তে, এটা তো খুব চমৎকার সুযোগ। আজ তোমার দাদার কাছ থেকে তুমি যা ইচ্ছা তাই চাইতে পারো। তোমার দাদা তোমাকে না বলবে না। দাদা, আমি কি পার্টির পরে তোমাকে বলতে পারি? অফ কোর্স প্রিন্সেস। পার্টি শেষ হবার পর সবাই যে যার বাড়ি চলে গিয়েছে। এখন শুধু এই মুহূর্তে আছে জাঙ্কুকের বন্ধু সুগা, জিসো আর তে লিভিং রুমে বসে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, আমি কি তোমার কাছে উপহার চাইতে পারি দাদা? হ্যাঁ, তুমি পারবে প্রিন্সেস। আমাকে বলো, তুমি তোমার বার্থডে গিফট হিসেবে কি চাও? দাদা, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি আশা করব আমি তোমার কাছে যা চাইছি তুমি আমাকে সেটা দেবে। প্রিন্সেস, তুমি বলো তো তোমার গিফট হিসেবে কি চাই? দাদা, আমি না বাইরে কলেজে গিয়ে ভর্তি হতে চাই। না তে। বাট দাদা, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে না করবে না। হ্যাঁ তে, আমি বলেছিলাম, কিন্তু বাড়ির বাইরে যাওয়া হবে না। তুমি তাছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই এনে দেবো তে। তুমি আমার সাথে এটা করতে পারো না। তে, গলার স্বর নিচে নামিয়ে কথা বলো। জাঙ্কুক, তুই কেমন ভাবে কথা বলছিস? তুই এখন অনেক ছোট। না আপু, আমি একেবারে ছোট বাচ্চা নই। আমি আমার জীবনটাকে নিজের ইচ্ছা মতো বাঁচতে চাই। আমি সারা জীবনে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখতে চাই না। তে, শান্ত হয়ে যাও। তুমি বাড়িতে থেকেও নিজের জীবনটাকে এনজয় করতে পারো। ও প্লিজ সুগা আঙ্কেল, তুমি এই দেয়ালগুলোকে বাড়ি বলো? এটা কোনো বাড়ি নয়। আমাকে এই বাড়িতে সারা দিন একা থাকতে হয়। আর তোমার ভাইকে জিজ্ঞাসা করো সে কোথায় থাকে। সে কি জানে আমি সারাটা দিন কতটা একা ফিল করি? তে, আমি তোমাকে কতবার বলছি উঁচু গলায় কথা না বলতে। তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো না? তে, একটু শান্ত হয়ে যাও। না আপু, আমি চুপ করব না। উনি আমার জীবনটাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমারও জীবন আছে। আমি আমার লাইফটাকে নিজের ইচ্ছা মতো করে লিড করতে চাই। এনাফ তে, আমি আর একবার বলবো, আমার বাড়িতে গলা উঁচু করার সাহস করবে না। দাদা, তুমি আমার সাথে এত রুড কিভাবে হতে পারো? ঠিক আছে, তোমার বাড়ি তো আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি বললে তে? আর একবার বলো তুমি কি বললে? জঙ্কুক, নিজের মাথা ঠান্ডা কর। তুই ছোট নোস, তুই বাচ্চা একটা মেয়ে। সুগা, ও কি বললো তুই কথাটা শুনতে পারিসনি? ও যেটা বলেছে ওকে বল আবার রিপিট করতে। ওর দিকে তাকিয়ে দেখ, ও কেমন ভাবে দাঁড়িয়ে আছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কোনো একটা বেসিক ম্যানার্স পর্যন্ত নেই। নিজেকে খুব বড় মনে করছে, তাই না? জাঙ্কুক কথাটা অনেকটা চিৎকার করে বলে। জাঙ্কুকের কথা শুনে সুগা আর জিসো তের দিকে তাকায় এবং দেখে তে মাথা নিচু করে কাঁদছে। তে কি জানে বাইরের দুনিয়াটা কেমন? সে তো বলছে যে সে সারাদিন বাড়িতে একা থাকে। আমি একজন নাম্বার 1 বিজনেসম্যান, এখন একজন মাফিয়া কিংও। আমার প্রতিদিন কত কাজ থাকে, আমি দুপুরে খাওয়ার টাইমটুকু পাই না। আমি যত ব্যস্ত থাকি না কেন তাকে সবসময় আমার সময় দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি বিজনেসের কাজেও রাতে করিয়ে বাইরে কখনো যাই না। আর সে বলে আমি নাকি অভদ্র, আমি নাকি তার সাথে রুড বিহেভ করি। কি করে বলতে পারে সে? মিস জিওনতে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমার ছোট থেকে ছোট সমস্ত জিনিসে আমি খেয়াল রাখি। তারপরও তুমি আমাকে রুড বলো? ঠিক আছে, আমি রুড। আমি তোমার লাইফ কন্ট্রোল করি না তে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার যত্ন নিই, কেয়ার করি, আর সেজন্য আমি তোমাকে নিয়ন্ত্রণ করি। জাঙ্কুক, তুই এবার একটু থামবি ভাই? তে সেখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ জাঙ্কুককে কখনো এতটা রাগতে দেখিনি সে। জিসু সময় নষ্ট না করে তেকে সোজা নিজের রুমে নিয়ে চলে যায় এবং অপরদিকে জাঙ্কুক চলে যেতেই সুগা জাঙ্কুকের পিছন পিছন তার রুমের দিকে চলে যায়। তে, চুপ করো, কান্না করে না। জাঙ্কুক আজ একটু বেশি রেগে গিয়েছে। তুমি ওর কথা খারাপ ভেবো না, ও সত্যি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। তে, আপু, আমি দাদাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি কি করতে পারি? আমিও বাইরের দুনিয়াটা দেখতে চাই। এখানে আমার খুব একা লাগে। আমি জানি তে, কেঁদো না, একটু শান্ত হও।
কিন্তু তুমি তো জানো তোমার দাদা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তিনি সবকিছু তোমার ভালোর জন্যই করে আমি জানি, এবং আমার খুব গিল্টি ফিল হচ্ছে আমার বিহেভিয়ারের জন্য। কাঁদে না আমি তোমার দাদার সাথে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? গুড গার্ল, না কান্না থামাও আমি তোমার দাদার সাথে দেখা করে আসছি। ওকে। অন্যদিকে জাঙ্কুক তার রুমে বসে গ্লাসে মদ্যপান করছিল। জাঙ্কুক, দয়া করে থাম, নিজেকে একটু শান্ত রাখ। জাঙ্কুক সুগার কথার কোনো উত্তর দেয় না এবং কন্টিনিউ ড্রিঙ্ক করতে থাকে। আর ঠিক সেই সময় তার রুমে জিসু প্রবেশ করে। জিসু, এবার তুমি তোমার ভাইকে একটু বোঝাও, সে তো আমার কথা শুনতে নারাজ। জাঙ্কুক, এবার থাম। আর এমন কতদিন করবি? যখন জিসু জাঙ্কুকের কাঁধে হাত রাখে তখন জাঙ্কুক সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আপু, তে আমাকে বলছে আমি নাকি রুড। আমি কি সত্যি তার সাথে রুড আচরণ করি? সে মনে করে আমি তার লাইফ কন্ট্রোল করছি, কিন্তু সে কেন দেখে না আপু আমি তাকে কতটা ভালোবাসি? আমি তো আমার বেস্টে দেওয়ার চেষ্টা করি, তারপরে আমি এতটা খারাপ না। জাঙ্কুক, তুই তের জন্য পারফেক্ট, কিন্তু আমার মনে হয় আমরা এভাবে ওকে ধরে রেখে ওর লাইফ কন্ট্রোল করতে পারি না। আমাদের ওকে বাইরে যেতে দিতে হবে। কিন্তু আপু, তের জন্য বাইরের জগৎটা অনেক বিপজ্জনক, সে অনেক ইনোসেন্ট। আমি এসব জেনে কিভাবে পারবো? জাঙ্কুক, তাকে বাইরে যেতে দে, তাহলে তুই বুঝতে পারবে তুই তাকে কতটা ভালোবাসিস। তাকে যেতে দে জাঙ্কুক, আমার উপরে বিশ্বাস রাখ, এইভাবে তুই তোর প্রতি ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। হ্যাঁ জাঙ্কুক, জিসু আপু একদম ঠিক কথা কইছে, আমি তার কথার সাথে একমত। কিছুক্ষণ পর জাঙ্কুক তের রুমে আসে। ততক্ষণে সুকা এবং জিসু অলরেডি তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। আমি বিছানায় শুয়ে শুয়ে চুপচাপ সিলিং এর দিকে তাকিয়ে ভাবছিলাম আজকে কি কি ঘটে গিয়েছে। তখন আমি হঠাৎ করে বুঝতে পারি আমার রুমে কেউ প্রবেশ করেছে। আমি তাড়াতাড়ি করে উঠে বসে সামনের দিকে তাকাই। তে, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না। জাঙ্কুক এসে তার পাশে চুপচাপ বসে পড়ে। আমার প্রিন্সেস আমার দিকে তাকাচ্ছে না কেন? ও কি তার ড্যাডের উপরে রাগ করেছে? আই এম সরি ড্যাডা, আই এম সো সরি ফর মাই বিহেভিয়ার। না প্রিন্সেস, সব দোষ ড্যাডার। তুমি প্রথমবার আমার কাছে কিছু চেয়েছোতে, আর আমি তোমার উপরে চেঁচামেচি করলাম। আই এম সরি প্রিন্সেস। ইটস ওকে, আই লাভ ইউ ড্যাডা। আমি তোমাকে কখনো ছেড়ে কোথাও যাব না। প্লিজ, তুমি সবসময় আমার সাথে থেকো। চিন্তা করো না তে, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না। অ্যান্ড আই লাভ ইউ টু মাই প্রিন্সেস। এবার বলো তে, তুমি কোথায় পড়াশোনা করতে চাও? হ্যাঁ, আই মিন তুমি কোন কলেজে ভর্তি হতে চাও প্রিন্সেস? সত্যি তুমি আমাকে বাইরে যেতে দেবে ড্যাডা? এখন আমাকে এত প্রশ্ন করো না। আমার মতামত পরিবর্তন হওয়ার আগেই তুমি আমাকে বলো তুমি কোন কলেজে ভর্তি হতে চাও। আমি আমি সিউল ইন্টারন্যাশনাল কলেজে যেতে চাই। ঠিক আছে প্রিন্সেস, কাল থেকে তুমি ওখানেই যাবে, কিন্তু তোমাকে ড্যাডাকে একটা প্রমিস করতে হবে, ঠিক আছে? কি প্রমিস? যে তুমি তোমার ড্যাডার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না, ঠিক আছে? প্রমিস, আমি কোনোদিনও তোমার বিশ্বাস ভাঙবো না। গুড গার্ল। যাও প্রিন্সেস, এখন কেউ ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে, আর কালকে তো তোমাকে নতুন কলেজেও যেতে হবে। ওকে, গুড নাইট ড্যাডা। গুড নাইট প্রিন্সেস। জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথে তে তাড়াতাড়ি করে তার ফোনটা নেয় এবং একটা নম্বরে ফোন করে। হেই, গেস হোয়াট? হোয়াট বেবি? ড্যাডা আমাকে পারমিশন দিয়েছে। সত্যি? ওয়াও বেবি, এটা তো তোমার জন্য অনেক খুশির কথা। আমি অনেক বেশি খুশি, জানো আগামীকাল প্রথমবারের মতো আমার তোমার সাথে দেখা হবে। হ্যাঁ বেবি, আমাদের রিলেশনশিপে 1 বছর পূর্ণ হলো, কিন্তু আমরা আগামীকাল থেকে জীবনে প্রথমবার একে অপরকে দেখতে যাচ্ছি। গুড নাইট, সি ইউ টুমরো। ওকে বেবি, গুড নাইট। কেন জানি না আজকের দিনটা খুব বাজে গিয়েছে আমার, কিন্তু আমি আজ ড্যাডার সাথে যেটা করেছি সেটা খুবই খারাপ ছিল। আমার খুব খারাপ লাগছে আমার বিহেভিয়ারের জন্য। তবে ড্যাডা যখনই আমার আশেপাশে থাকে আমার কেন জানি না খুব ভালো লাগে, খুব অদ্ভুত একটা অনুভূতি হয়। আচ্ছা, ড্যাডা কি এখন ঘুমিয়ে পড়েছে? চলো একবার দেখে আসি গিয়ে। জাঙ্কুক তার বেডরুমে ঘুমাচ্ছিল। এমনই সময়তে নিঃশব্দে তার ঘরে ঢুকে ধীরে ধীরে জাঙ্কুকের বিছানার কাছে এসে জাঙ্কুকের মাথার কাছে বসে এবং জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ড্যাডা তুমি দেখতে এত কিউট কেন? ঠিক যেন একটা ছোট্টখাট্ট সাদা বানির মতো। তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আজকের বিহেভিয়ারের জন্য আমি খুবই দুঃখিত। সো সরি। আচ্ছা ড্যাডা, তুমি আমার ড্যাডা হতে গেলে কেন? তুমি তো আমার অন্য কিছু হতে পারতে। আসতে এসব কি ভাবছিস? ছিছি, এরকম ভাবতে নেই, ভুলে যাস না সে তোর ড্যাডা হয়, বুদ্ধু কোথাকারে। ওকে ড্যাডা, গুড নাইট।
এক্সাইটমেন্টে চোটে অনেক সকালে সকালে উঠে গিয়েছে। কি, এখন তো সবে 7:30 বাজে। কালকে তো এক্সাইটমেন্টে চোটে আমি ঘুমাতেই পারিনি। দেখি তো দাদা কি করছে। মনে হয় উনি এখন এক্সারসাইজ করছে। Wow, damn, he's looking so hot. বলতেই হবে তে, তোমার ইয়াং ড্যাডা কে দেখতে অনেক সুদর্শন। আরে প্রিন্সেস, তুমি উঠে পড়েছো? ঠিক আছে তে, যাও গিয়ে ব্রেকফাস্টটা করে নাও, আমরা সকাল 8টার সময় বেরোবো। ওকে। জাঙ্কুক আর তে ব্রেকফাস্ট করে 8টার আগেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে জাঙ্কুক থেকে কলেজে অ্যাডমিশন করিয়ে দেয়। প্রিন্সেস, এখন যাও নিজের ক্লাসরুমে যাও, আমি ক্লাস শেষ হয়ে গেলে তোমাকে নিতে আসবো, ঠিক আছে? ওকে, বাই প্রিন্সেস। বাই বাই টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। জাঙ্কুক চলে যাওয়ার পর তে কাল রাতে যে ব্যক্তিটিকে কল করেছিল তাকে আবারও ফোন করে। হেই, তুমি কোথায়? ঠিক তোমার পেছন দিকে তে। তে কথাটা শুনে সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকায় এবং দেখে সেখানে বোগাম দাঁড়িয়ে আছে। তে সময় নষ্ট না করে এক প্রকার তার কাছে দৌড়ে যায়। হেই বোগাম। হেই বেবি। তে বলতেই হবে, তুমি কিন্তু ফটোর থেকে বাস্তব জীবনে আরো বেশি সুন্দরী। থ্যাংক ইউ বোগাম, তুমিও ছবির থেকে সামনাসামনি অনেক বেশি হ্যান্ডসাম। আচ্ছা, তাই নাকি? ওয়েল তে, একটু আগে যে লোকটি তোমার সাথে কথা বলছিল আর তোমার ফোরহেডে কিস করলো, ওটা কে ছিল? ও, ওটা তোমার ড্যাডা। সিরিয়াসলি? তাকে দেখতে সত্যি অনেক সুন্দর। ইভেন হি ওয়াজ সো হ্যান্ডসাম। সত্যিতে তোমার ড্যাডা সত্যি অনেক সুন্দর এবং কুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন চলো ক্লাসে যাওয়া যাক। এমনিতেও অনেক দেরি হয়ে গিয়েছে আর এটা আমার ফার্স্ট ক্লাস, আমি আজকে দেরি করতে চাই না। চলো না যাই। তে চলো। তে বোগামের সাথে সাথে ক্লাসে প্রবেশ করে। ওয়েলকাম তে ক্লাস। এ হচ্ছে জিয়ন্তে, আমাদের কলেজের নতুন স্টুডেন্ট, তাই আজকে থেকে সে আমাদের সাথে আমাদের ক্লাসে পড়বে। সো এভরিওয়ান বি কাইন্ড উইথ হার। তে, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু ক্লাস? ওকে ম্যাম। হ্যালো এভরিওয়ান, আই এম জিয়ন্তে। আমি তোমাদের কলেজ এবং ক্লাসে নতুন, আশা করব আমরা সবাই মিলে একসাথে অনেক সুন্দর ভালো মুহূর্ত কাটাবো। থ্যাংক ইউ। যাও তে, ওখানে ওই মেয়েটার পাশে গিয়ে বসে পড়ো, ওর পাশের সিটটা ফাঁকা আছে। ওকে ম্যাম। হ্যালো, আমি তে, আর তুমি? হ্যালো, আমার নাম ন্যান্সি। বাট তে বলতেই হবে, কিন্তু তুমি সত্যি দেখতে অনেক প্রিটি। থ্যাংক ইউ ন্যান্সি, তোমাকেও দেখতে কিন্তু অনেক সুন্দর ন্যান্সি। থ্যাংক ইউ। তে, আমি তোমার পেছনে বসছি। জি স্যার, আপনি বসতে পারেন। হেই, তোমরা দুজন কি একে অপরকে আগে থেকে চেনো? অফকোর্স, বিগত 1 বছর ধরে। কি তাই তো তে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো বোগাম। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ন্যান্সি, আর আজ আমি এখানে আছি শুধু তারই কারণে। সে সত্যি আমাকে অনেক বেশি সাপোর্ট করে। ক্লাস শেষ হবার পর তে তার ব্যাগ নিয়ে বেরোতেই যাচ্ছিল, তখন সেখানে বোগাম আসে এবং বলে, তে, তোমার হয়তো মনে আছে আমি তোমাকে একটা প্রমিস করেছিলাম যে আমি তোমাকে বার্থডে গিফট দেবো। আরে বোগাম, এসবের দরকার নেই। তে চলে যেতেই নিচ্ছিল, তখন বোগাম তার হাতটা ধরে এবং বোগাম তার পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। তোমার গিফট তে। আরে বোগাম, আমি তো বললাম আমার এসবের দরকার নেই। বেশি কথা বলবে না। ওয়াও বোগাম, পেন্ডেন্টটা সত্যি অনেক দেখতে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তে, ওয়েল তে, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, কি বলবে? তে, আমি জানি না তুমি এটা শোনার পর কেমন রিয়াক্ট করবে বা কি ভাববে, কিন্তু তে, আমি শুরু থেকে তোমাকে অনেক বেশি পছন্দ করি। And now I love you, Te. I love you so much, Te. Will you be my girlfriend? হোয়াট? এইসব তুমি কি বলছো বোগাম? প্লিজ তে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে এই ব্যাপারে একটু ভাবার সময় দিতে হবে। আমি হুট করে এইভাবে ডিসিশন নিতে পারবো না। কোনো সমস্যা নেই তে, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন সময় নাও, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু চাই তুমি সবসময় আমার সাথে, আমার পাশে থেকে যাও। আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি তে। 1 বছর কেন, আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। ওকে তে, আমি এখন আসছি, কাল দেখা হবে। বাই। হে তে, বোগামকে একটু আগে তোমাকে প্রপোজ করেছে? কিন্তু সত্যি ও অনেক বেশি কিউট। হ্যাঁ, এবার চলো যাওয়া যাক। ওকে।
ওকে। তারপর ন্যান্সি আর তে কলেজের ভেতর থেকে বেরিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকও সেখানে চলে আসে থেকে পিক আপ করতে। জাঙ্কুক আসার সাথে সাথে তের কলেজের সমস্ত মেয়ে জাঙ্কুকের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন তারা সত্যি সত্যি জাঙ্কুককে এই মুহূর্তে খেয়ে ফেলবে। তে জানে না কেন, কিন্তু তার অজান্তে ভেতরে ভেতরে অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। ওই লোকটাকে দেখ, কত হ্যান্ডসাম আর কত অ্যাট্রাকটিভ দেখতে। বল না, ওটা তোর কি হয়? চুপ কর ন্যান্সি, ওটা আমার। বল না তে, ওটা তোর কি হয়? কেন তোকে বলতে হবে কেন? প্লিজ বল না তে, ওটা তোর কি হয়? ওটা আমার ড্যাডি হয়। ওয়াও, রিয়েলি তে? তাহলে তোর মা কোথায়? আমার মাম্মি নেই। ওয়াও, তাহলে তো আমার রাস্তা একদমই ক্লিয়ার। কি বললি? কিছু না। তে আর ন্যান্সি একে অপরের সাথে কথা বলছিল, তখন সেই মুহূর্তে জাঙ্কুক সেখানে আসে এবং বলে, প্রিন্সেস চলো এখন বাড়ি যাওয়া যাক। ওয়েল তে, এটা কি তোমার নতুন ফ্রেন্ড? দাদা, এটা আমার নতুন ফ্রেন্ড। হ্যালো মিস্টার সিয়ন। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো দাদা। তে, ন্যান্সি তো তোমার নতুন ফ্রেন্ড, চলো আমি আর তুমি গিয়ে তাকে তোর বাড়িতে ড্রপ করে দিয়ে আসি। কেন? সে কি একা যেতে পারে না? ইটস ওকে মিস্টার সিয়ন, আমি একা চলে যেতে পারবো। ন্যান্সি যাওয়ার আগে তার কানে কানে একটি কথা বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুই কিন্তু আমাকে তোর মাম্মি বানাতে পারিস। আমি যদি তোর মাম্মি হই কেমন হয় বলতো? আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি তে। আমি তোর মাম্মি হওয়ার জন্য একদম পারফেক্ট। যদি আরেকবার এই কথাটা বলে সাহস করিস না ন্যান্সি, আমি তোকে সত্যি সত্যি মেরে ফেলবো। ওকে ওকে, বাই তে। বাই তে। আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? বলো। ন্যান্সি তোমাকে কি বলছিল? কেন, তোমার তো শুনে কি হবে? তোমার কি খুব ইন্টারেস্ট হচ্ছে ও কি বলেছে সেটা শুনতে? না তে, ওকে ওকে ফাইন, লেটস গো। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। দাদা, আর শোনো, আগামীকাল থেকে তোমাকে আমাকে নিতে আসার কোনো দরকার নেই। কেন তে, কি হয়েছে? কেন কি মানে? তোমার কি চোখ নেই? তুমি দেখোনি কলেজে উপস্থিত প্রত্যেকটা মেয়ে তোমার দিকে কেমন ভাবে তাকিয়েছিল? আমার একটু ভালো লাগে না তখন তোমার দিকে অন্য কেউ তাকায় দাদা। আর এটা কেন পছন্দ করো না তে? তে, তোমার একটা কথা মনে আছে? তুমি যখন অনেক ছোট ছিলে তুমি আমাকে বলেছিলে তোমার একটা মাম্মি চাই। তাহলে কি আমি? জাঙ্কুক তার কথা শেষ করে আগেই তে জাঙ্কুকের কলারটা শক্ত করে চেপে ধরে বলে, কি বললে তুমি? তুমি শুধু আমার দাদা, এটা তোমার কানের মধ্যে ভালো করে ঢুকে নাও। আর যদি কোনো তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো। তে যখন জাঙ্কুকের কলার চেপে ধরে কথাগুলি বলছিল তখন জাঙ্কুকের চোখ চলে যায় তে গলায় পরে থাকা নেকলেসের উপরে। এটা কি তে? কোনটা কি? তুমি ওই নেকলেসটা কোথা থেকে পেলে তে? আমি তো তোমাকে কোনোদিনও এরকম কোনো নেকলেস কিনে দিইনি। অ্যাকচুয়ালি ন্যান্সি, এটা আমাকে ন্যান্সি গিফট করেছে দাদা। সত্যিতে? যদি সে তোমাকে গিফট করে থাকে তাহলে তুমি এত ভয় পেয়ে কথা বলছো কেন তে? কোথায়? তুমিও না দাদা, এটা বেশি বলো। এমন কিছুই না, আমার শুধু বেশি ঠান্ডা লাগছে। আচ্ছা তে, ঠিক আছে, এবার এই নেকলেসটা খুলে ফেলো, আমার পছন্দ না। তুমি আমার বদলে অন্য দেওয়ার জিনিসটা পরে থাকো। ঠিক আছে। তে আর কথা বাড়ায় না, নেকলেসটা খুলে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। আমি শুয়ে শুয়ে বোগামের কথা ভাবছিলাম। আমাদের বন্ধুত্ব প্রায় 1 বছর আগে থেকে শুরু হয়েছে। ইন্টারনেট হঠাৎ করে আমার তার সাথে পরিচয় হয়। ও আমার অনলাইন ফ্রেন্ড। যখন আমি সারাদিন একা থাকতাম সে আমাকে সান্ত্বনা দিত। সে সারাদিন আমার সঙ্গে কথা বলতো। সে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। এমনকি বোগামি আমাকে এই কলেজে ভর্তি হওয়ার আইডিয়াটা দিয়েছিল যাতে আমি বাইরে যেতে পারি। কিন্তু আমি তাকে ভালোবাসি না। সে শুধু আমার খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমি যদি তাকে না বলি তাহলে তো তার খুব খারাপ লাগবে। আমি এতটা অকৃতজ্ঞতা হতে পারি না। হ্যালো বোগাম। তে বলো, আমি শুনছি। আমার তোমাকে কিছু বলার আছে। বলো তে। আমার উত্তর হ্যাঁ। কি? সত্যি তে? ইয়েস। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। মি টু। আচ্ছা ঠিক আছে বোগাম, এখন আমাকে যেতে হবে। ওকে তে, বাই, টেক কেয়ার। বাই। স্যার, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, এখন থেকে তুমি তের প্রতিটি মুহূর্তে নজর রাখবে। নাও ইউ ক্যান লিভ। তারপর সে কালো পোশাক পরিহিত লোকটি সেখান থেকে চলে যায়। প্রিন্সেস, তুমি তো ঠিকমতো মিথ্যে কথা বলতে পারো না তে। ইউ নো হোয়াট তে? ইউ আর অনলি মাইন প্রিন্সেস।
তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কথাটি বলে জাঙ্কুক ডেভিলের মতো হাসতে শুরু করে। রাত্রে ডিনারের সময় জাঙ্কুক আর তে একসাথে বসে বসে খাবার খাচ্ছিল। তাদের মধ্যে নীরবতা বিরাজ করছিল। তখন জাঙ্কুক নীরবতা ভেঙে বলে, ওয়েল তে, আজকে তোমার কলেজের প্রথম দিনটা কেমন ছিল? অনেক বেশি ভালো ছিল। মন দিয়ে পড়াশোনা করবে। আমি করব দাদা। আর একটা কথাতে, কলেজের সমস্ত ছেলে থেকে দূরে থাকবে, ওকে? ওকে দাদা। দাদা তোমাকে অনেক বেশি ভরসা করে তে, তুমি দাদার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না, ঠিক আছে? ঠিক আছে দাদা, কিন্তু কাল থেকে তোমাকে আমাকে আনতে আসতে হবে না। কেন? কারণ সবাই ভাববে আমি এখনো বাচ্চা এবং সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। আমি সেটা চাই না। ওকে তে, আমি যাব না, কিন্তু ড্রাইভার আঙ্কেল তোমাকে দিয়ে আসা নিয়ে আসা করবে, ওকে? ঠিক আছে। নাও গুড গার্ল, নাও এবার নিজের ডিনারটা শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে তো কলেজেও যেতে হবে। ঠিক আছে। মাই লিটল বার্ড, তুমি কতটা দূর যেতে পারো তা আমার দেখতে খুব ইচ্ছা করছে। সেই জন্য তো তোমাকে আমি সম্পূর্ণ ফ্রিডম দিয়ে রেখেছি বেবি। আমি শুধু সেই চোরটাকে ধরতে চাই, আমার পাখিটাকে আমার খাঁচা থেকে উড়াতে চাইছে। এভাবে দেখতে দেখতে আরো 6 মাস কেটে যায়। তে তার কলেজে অনেক বেশি ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু তে জানতো না যে জাঙ্কুক তার পেছনে 24 ঘন্টা নজর রাখার জন্য কাউকে লাগিয়ে রেখেছে, যে কিনা তে সমস্ত আপডেট জাঙ্কুককে দেয়। বোগামের সাথে আমার সম্পর্ক প্রায় 6 মাস হয়ে গিয়েছে। সে আমাকে অনেক বেশি সাপোর্ট করে এবং ভালোবাসে, কিন্তু আমি এখনো পর্যন্ত তাকে ভালোবেসে উঠতে পারিনি। আমি তার সাথে কখনো ডেটে যাইনি, ইভেন আমরা কোনোদিন একে অপরকে কিসও করিনি। মাঝে মাঝে বোগাম এই বিষয়টা নিয়ে অনেক রেগে যায়। অন্যদিকে আমি জানি না কেন ড্যাডা কেমন একটা হয়ে গেছে। সে আমার সাথে অনেক বেশি কোল্ড হয়ে গিয়েছে, আমার সাথে বেশি কথা বলে না। আর যখন আমি ড্যাডার আশেপাশে থাকি আমার খুব একটা অদ্ভুত ফিলিং হয়। আমার হৃৎপিণ্ড খুব জোরে জোরে ধুকভুক করতে শুরু করে। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজের চিন্তার জগতে মগ্ন ছিলাম। হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি বোগাম ফোন করেছে। হ্যালো। হ্যালো তে, কেমন আছো? ভালো আছি বোগাম, তুমি? আমিও ভালো তে। ওয়েল তে, তুমি এখন কি করছো? তেমন কিছু না। তে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন শোনো, চলো না তে, কালকে আমরা কলেজ বাঙ্ক করি। হোয়াট? একদম না বোগাম, ড্যাডা যদি জানতে পারে আমাকে অনেক বকা দেবে, আমাকে মেরেই ফেলবে। বেবি, তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি তো জানো তে কালকে আমার মার মৃত্যুবার্ষিকী, তাই আমার মনটা খুব খারাপ থাকবে তে। এই জন্যই আমি চাই তুমি আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। কিন্তু বোগাম, তুমি তো জানো যদি একবার ড্যাডা জানতে পারে আমি কলেজ বাঙ্ক করেছি তাহলে তিনি আমাকে সত্যি মেরে ফেলবে। প্লিজ তে, আমি আর কখনো তোমাকে কলেজ বাঙ্ক করার কথা বলবো না, এটাই শেষবার। ওকে। আচ্ছা ঠিক আছে তে, তাহলে কাল দেখা হচ্ছে। ঠিক আছে। পরের দিন তে বোগামের কথা মতো কলেজ বাঙ্ক করে এবং বোগামের সাথে তে অনেক জায়গা ঘুরতে যায় এবং দুজনে একে অপরের সাথে অনেক ভালো মুহূর্ত কাটায়, অনেক বেশি মজা করে। তারপর বোগাম তেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। জায়গাটা সত্যি খুবই বেশি সুন্দর ছিল, যেখানে অনেক রং বেরঙের ফুল গাছ ছিল। কিন্তু তারই মধ্যে তের জাঙ্কুকের কথা মনে পড়ে যায়। তার শরীর বেয়ে যেন একটা ঠান্ডা হিম বাতাস বয়ে উঠলো। যদি জাঙ্কুক এই ব্যাপারে জানতে পারে তখন? কথাটা ভেবে তের খুব ভয় লাগছিল। তে আর বোগাম ঘাসের উপরে বসেছিল। হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে আসে। তারা দুজন গাছের নিচে আশ্রয় নেয়। সেখানে শুধু তে আর বোগাম ছিল। জাঙ্কুক তার অফিসে বসে কিছু জরুরি কাজ করছিল। তখন সে কালো পোশাক পরিহিত লোকটি জাঙ্কুকের কাছে আসে এবং বলে, স্যার, ম্যাডাম তে আজ কলেজে যায়নি। কি? কলেজে যায়নি মানে এটা কি? তাহলে সে কোথায় গিয়েছে? স্যার, সিওল পিক পার্কে গিয়েছে, কার সাথে? ওই বোগাম নামের ছেলেটার সাথে। আচ্ছা, আর ওই ছেলেটার ব্যাপারে কোনো ডিটেলস আর তথ্য কি? স্যার, আমরা এখনো পর্যন্ত খুঁজছি, আশা করব খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। তাহলে খুঁজে বের করো, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ওকে স্যার। তারপর সে কালো পোশাক পরিহিত লোকটি সেখান থেকে চলে যায়। লিটল বার্ড, আজ তুমি অনেক বড় ভুল করে ফেলেছো প্রিন্সেস। আমি তোমাকে বলেছিলাম যে ড্যাডার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। এখন তোমাকে এর পরিণাম দেখতে হবে তে। এখন জিওন জাঙ্কুকের লুকানো ডেভিলের সম্মুখীন হওয়ার জন্য তৈরি হয়ে যাও, আমি আসছি। অপরদিকে বোগাম তার হাত খুব শক্ত করে ধরেছিল। তখন হঠাৎ করে বোগাম বলে ওঠে, তে, আই লাভ ইউ সো মাচ তে।
প্লিজ সবসময় এইভাবে আমার পাশে থেকে যেও। বোগাম, তুমি চিন্তা করো না, আমি সারাজীবন তোমার পাশে থেকে যাব। তারা একে অপরের দিকে তাকিয়েছিল এবং বোগাম তার মুখের কাছে নিজের মুখটা আনতে শুরু করে। সে দ্রুত নিজের চোখ জোড়া নিজের অজান্তে বন্ধ করে ফেলে। তাদের ঠোঁট একে অপরের সাথে মিলিত হতেই যাচ্ছিল। এমনই সময় হঠাৎ করে তার কানে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে। তে, তাহলে তুমি এইভাবে পড়াশোনা করছো বুঝি? তে কণ্ঠস্বরটা শুনে একটু চমকেও যায়, কারণ এটা জাঙ্কুকের কণ্ঠস্বর ছিল। তে এতটা ভয় পেয়ে যায় যে তার পুরো শরীর যেন এক নিমিষের জন্য স্তব্ধ হয়ে গেছে। চলো তে, এখন আমরা বাড়ি যাবো। এন্ড গার্ড, প্লিজ এই ছেলেটাকে একটু ভালো করে খাতিরদারি করো। জাঙ্কুক তার লোকেদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলে এবং সেখানে তার হাত শক্ত করে ধরে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। দাদা, প্লিজ আমার কথা শোনো, আমি তোমার সাথে যাবো। প্লিজ ওকে দয়া করে ছেড়ে দাও, আমার কথা শোনো। তে, তুমি কি ভেবেছিলে আমি তোমার কথা শুনবো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তে। দাদা, তুমি শ্বাস আসতে দেবে, আমি সব মাথা পেতে নেব, আমি কোনো কথা বলবো না। আমি আমি তোমার সাথে যেতে রাজি আছি। আমি আর কোনোদিনও আমার জীবনে ওর সাথে আমি দেখা করবো না, প্রমিস। কিন্তু ওকে তুমি যেতে দাও। ওকে প্রিন্সেস, আমি ওকে কিছু করবো না। গার্ডস, ওকে ছেড়ে দাও। তারপর তারা জাঙ্কুকের কথা মতো বোগামকে ছেড়ে দেয়। তারপর জাঙ্কুকের হাত ধরে এক প্রকার টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায় এবং গাড়িতে থেকে বসে সোজা জিওন মেনশনের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 10-15 মিনিটের মধ্যে জাঙ্কুক আর তার বাড়ি চলে আসে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তার হাতটা শক্ত করে চেপে ধরে এবং এক প্রকার টানতে টানতে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং সোজা থেকে নিয়ে যায় তার বেডরুমে। তাকে বেডরুমে নিয়ে যাওয়ার পর জাঙ্কুক নিজের বেডরুমের দরজাটা বন্ধ করে দেয় এবং তার দুটো হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে। জাঙ্কুকের চোখে ইতিমধ্যে রাগ, ঈর্ষা খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছিল। তে, তুমি সত্যি এত দূরে চলে গিয়েছো? আমি তোমাকে সবকিছু দিয়েছি তে, এই বাড়ি, নিরাপত্তা, আমার সময়, আর তুমি একটা অচেনা ছেলের সাথে লুকিয়ে লুকিয়ে বৃষ্টির মধ্যে তার সাথে কিস করতে যাচ্ছিলে। এটা ড্যাডি, এটা তেমন কিছু ছিল না। আমি শুধু একটু বাইরে যেতে চেয়েছিলাম। তো তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমার একা একা খুব। চুপ, একদম চুপ। একা লাগছিল তোর, তাই অন্য ছেলের কাছে গেছিলিস, তার হাত ধরেছিলিস, তার চোখে চোখ রেখে হাসছিলিস। তুমি জানো না আমি তোমাকে কত কষ্ট করে বড় করেছি, আর তুমি একটা অন্য ছেলের সাথে। দাদা, আমি 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 ভুল করে ফেলেছি, প্লিজ প্লিজ রাগ করো না। ভুল না তে, তুমি ইচ্ছা করে তুমি আমাকে জেলাস ফিল করেছো। তুমি দেখতে চেয়েছিলে না আমি কতটা পাগল হয়ে যাই যখন অন্য কেউ তোমাকে ছোঁয়। আজ আমি তোমাকে সেটা দেখাবো তে, যে আমি কতটা খারাপ হতে পারি। জাঙ্কুক কথাটা শেষ করার সাথে সাথে তীর ঠোঁট চুলে নিজে দখলে নিয়ে জোর দবস্তি এবং এক প্রকার শাস্তি নেয়। তীর ঠোঁটের উপরে অত্যাচার চালাতে শুরু করে। তে অনেকবার বাধা দিতে চায়, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পেরে ওঠে না। এটা ছাড়ো, আমার ভয় করছে, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। ভয় পাচ্ছ? খুব ভালো কথাতে, এই ভয়টা তো আমি দেখতে চাইতে। এই ভয়টাই যেন তোমার মনে গেঁথে যায়। যখনই কোনো ছেলে তোমার কাছে আসবে, যখনই কেউ তোমার হাত ধরবে, যখনই তোমার কেউ চোখের চোখ মিলে তাকাবে, তখন তোমার এই রাতের কথা মনে পড়বে তে। তুমি কার তে? বলো তুমি কার? তোমার, শুধু তোমার দাদা। গুড। এই কথাটা বলে জাঙ্কুক আবার ওদের ঠোঁট জোড়া নিচে দখলে নিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর অত্যাচার চালানোর পর আবার ছেড়ে দেয় এবং বলে, তাহলে কেন তে? তুমি যখন তুমি কেন অন্য ছেলের সাথে গেলে? কেন তার সাথে হাসলে? কেন তার সাথে যেতে চাইলে? আমি কি তোমার কম ভালোবাসি তে? আমি কি তোমার জন্য যথেষ্ট না তে? না দাদা, তুমি যথেষ্ট। আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। জাঙ্কুক আর তের সাথে কথা বাড়ালো না। সে তের শরীরের ওপরে সমস্ত রাগ, ঈর্ষা সবকিছু ঢেলে দিল। প্রতিটি ঠোঁটের স্পর্শ যেন তের শাস্তি মনে হচ্ছিল। তে বারবার চিৎকার করছিল, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা করছে। কিন্তু জাঙ্কুক শুনলে না। জাঙ্কুক আরো শক্ত করে নিজের ভালোবাসার স্পর্শ দিতে থাকে তেকে। অনেকক্ষণ পর জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, মনে রেখো তে, তুমি শুধু আমার। এই জীবন জাঙ্কুকের, অন্য কোনো ছেলে তোমাকে ছুতে পারবে না, কখনো না। তুমি পুরোপুরি আমার তে, তুমি এখন তোই আমার লিটল বার্ড। Very thoughts that you really want, I fill you up, drink from my cup. Within me lies what you really want.
পরের দিন সকালেতে ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে শুধু সেই আছে, তার মানে জাংকুক তার অফিসে অলরেডি চলে গিয়েছে। তখন হঠাৎ করে তার গতকাল রাতের কথা মনে পড়ে যায়। গতকাল রাতের কথা মনে পড়তেই তার চোখ বেয়ে অজস্র জল পড়তে শুরু করে। তুমি তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে জীবন জাংকুক? তুমি কি করে এটা করতে পারলে? তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে। কথাগুলি কাঁদতে কাঁদতে বলছিল। তার সমস্ত শরীর অনেক ব্যথা করছিল এবং অনেকটা দুর্বল অনুভব করছিল সে। কোনো মতে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে যায় গোসল করতে। গোসল করে বেরিয়ে আসে। তখনও জাংকুকের রুমেই ছিল। এরপর আয়নার সামনে এসে দাঁড়ায় এবং নিজেকে দেখতে শুরু করে ভালো করে। দেখে তার ঠোঁটে এবং আরো অনেক জায়গায় শরীরে অনেকগুলো গভীর ক্ষত আছে। তখন সাডেনলি জিসু রুমে প্রবেশ করে। তুমি ঠিক আছো? দৌড়ে গিয়ে জিসুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কান্না করো না, কি হয়েছে? আপু, এটা সে কিভাবে করতে পারলো? সে আমার সাথে জবরদস্তি করেছে জিসু। আপু, সে আমার সাথে জবরদস্তি করেছে। কি? কে কি করেছে? সে 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 আমার সাথে এটা কি করে করতে পারলো? কে কি করেছে? জাংকুক আমাকে বলল যে তুই নাকি অসুস্থ, তোর দেখাশোনা করতে আমাকে বললো এখানে আসতে। আমি সেই জন্য এসেছি। আমি অসুস্থ? সে আমাকে অসুস্থ করে দিয়েছে। তাকে আমার বাবা বলে ডাকতে ঘৃণা হচ্ছে। কি? জাংকুক তোর বাবা নয়? What do you mean by that? তারপর জিসু তেকে সমস্ত ঘটনা বলতে শুরু করে। যা যা হয়েছিল, তেকে কিভাবে জাংকুক পেয়েছিল, সমস্ত কিছু। তাহলে যদি এমন হয়, তাহলে কেন সে আমাকে এতগুলো বছর সে কথাটা বলেনি? কেন সে আমার কাছ থেকে এই কথাটা লুকিয়ে এসেছে বলো? কারণ সে চায় না তুমি কষ্ট পাও। আর দেখো জাংকুক তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। সে কখনো কারোর সাথে রিলেশনশিপে জড়াতে চায়নি, কারণ সে তোমাকে ভালোবাসে। আমি তোমার জন্য কিছু ওষুধ আর খাবার নিয়ে আসছি, ঠিক আছে? তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো। ওকে। গতকাল আমাদের মধ্যে যা ঘটেছে তা হয়েছে কারণ আমি তাকে কষ্ট দিয়েছিলাম। সে সব সময় আমার সিদ্ধান্তকে সম্মান দিয়েছে, আর তারপরেও আমি প্রতিটা পদক্ষেপে শুধু তাকে কষ্ট দিয়ে এসেছি। আমি প্রতিবার দোষ করি। ছোটবেলা থেকে আমি শুধু তাকে কষ্ট দিয়ে এসেছি, আর তার প্রতি আমার অনুভূতিগুলো এই কারণে ছিল কারণ আমিও তাকে ভালোবাসি। এবং জিসু লিভিং রুমে বসে টিভি দেখছিল। তখন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় তারা। জিসু দেখতে গেল কে এসেছে, আর দেখে জাংকুক। আপু, ওকে বলে এই ভিডিওটা দেখতে। জাংকুক জিসুর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে কথাগুলো বলে। জিসু ফোনটা নিয়ে গিয়ে তের কাছে দেয়। তে ফোনটা নিয়ে ভিডিওটা প্লে করতে শুরু করে এবং সেখানে দেখে বোগাম একটি অন্ধকার ঘরে চেয়ারে বসে আছে। ভিডিওতে বোগামকে দেখে বোঝা যাচ্ছিল যে বোগামকে কেউ হয়তো খুব বেশি মারধর করেছে। সেখানে বোগাম স্বীকার করছিল যে সে প্রতিশোধের জন্য তের সাথে ভালোবাসার নাটক করেছিল, কারণ জাংকুক তার বাবাকে হত্যা করেছিল, কারণ তার বাবা জাংকুকের বাবা মার হত্যাকারী ছিল। আর সেদিন সে তের বাইরে নিয়ে গেছিল কারণ সে তেকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই সেখানে জাংকুক চলে এসেছিল। এইসব শুনে তে অনেকটা হতাবাক হয়েছে। সে সে আমার সাথে এগুলো কিভাবে করতে পারে? আপু, তোমার তেকে বলে দাও এভাবে আরো 4-5টা বয়ফ্রেন্ড বানিয়ে ঘুরে বেড়াতে। আপু, দেখেছো ও আমাদেরকে ফিরেও তাকালো না, কিভাবে কথা বললো আমার সাথে। মন খারাপ করো না, আমার মনে হয় জাংকুক এখনো তোমার উপরে রাগ করে আছে। তারপর তে সেখানে এক মুহূর্ত সময় নষ্ট করে না, তে সোজা চলে যায় জাংকুকের রুমে। জাংকুকের রুমে প্রবেশ করতে দেখে জাংকুক সেখানে নেই। তখনই তার কানে আসে জল পড়ার শব্দ। তখন তে বুঝতে পেরে যায় জাংকুক তো বাথরুমে গোসল করছে। তখন তের মাথায় শয়তানগুলো নড়ে ওঠে। তেকে যা করতে বলে তে ঠিক তাই করে, কারণ আমাদের তে খুবই বাধ্য একটা মেয়ে। সে কখনো কারোর কথা অমান্য করে না, তাই তেও ভালো মেয়ের মতো শয়তানের কথা মতো দরজার সামনে গিয়ে ওকে ঝুঁকি মারতে শুরু করে। তে বাথরুমের ভিতরে যা দেখে তা দেখে তের চোখ ইতিমধ্যে স্তব্ধ হয়ে যায়। জাংকুক পুরোপুরি বাথরুমের মধ্যে উন্মুক্ত ছিল এবং সে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছিল। তাকে ইতিমধ্যে কতটা আকর্ষণীয় লাগছে দেখতে। তে তো তার চোখ জাংকুকের উপর থেকে সরাতেই পারছিল না। যখন জাংকুক তের উপস্থিতি বুঝতে পারে, তখন জাংকুক তের হাতটা ধরে এক প্রকার টেনে তাকে বাথরুমের মধ্যে নিয়ে আসে এবং তাকে বাথরুমের মধ্যে এনে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। তে, তুমি এটা কিভাবে করছো? গতকাল রাতে তুমি আমার সাথে কি করেছো বলে তোমার মনে হয় জাংকুক? শাওয়ারের নিচে থাকার কারণে তে পুরোপুরি ভিজে যাচ্ছিল। জাংকুক তার হাতটা ধীরে ধীরে নিয়ে গিয়ে রাখে তের কোমরের উপরে এবং তেকে নিজের কাছে টেনে নিল।
তে জাঙ্কুকের স্পর্শগুলো ভালোভাবে অনুভব করতে পারছিল। তে আমাকে উত্তপ্ত করার সাহস করো না। আমি করব। তুমি কি করবে জাঙ্কু? করে নাও। কি? দাদার নাম ধরে ডাকতে তোমার ভয় করে না? তুমি ভুলে যাচ্ছ তে আমি তোমার কে হই? আগে না, আমি ভুলিনি। আমি এটাও জানতে পেরেছি তুমি আমার বায়োলজিক্যাল ফাদার নাও, না আমার স্টেপ ফাদার। সো মূলত আমি তোমাকে নাম ধরে ডাকতেই পারি। তুমি আমার ড্যাডা নাও, বরং তুমি আমার লাভার। আচ্ছা, তাহলে তুমি সব জেনে গিয়েছো। এখন বলো, আমি তোমাকে কি জিজ্ঞাসা করেছি? আমি যদি কালকের মতো আচরণ করতে শুরু করিতে, তাহলে তোমার ছোট্ট মনটা আর সামলাতে পারবে না। তাই তুমি এখান থেকে চলে যাওতে, আগুনের সাথে খেলা করো না। চাকুকের এমন কথা শুনে তের গালগুলো ইতিমধ্যে টমেটোর মতো লাল হয়ে যায় এবং সে বাথরুম থেকে বেরিয়ে আসে টাওয়েল নিয়ে এবং টাওয়েলে ভিজে চুল মুছতে মুছতে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি চাঙ্কু। আমি সবসময় তোমার প্রিন্সেস হয়ে থেকে যেতে চাই। পরের দিন সকালে জিসো ও জাঙ্কুক আর তে একসাথে বসে সকালে নাস্তা করছিল। তখন জাঙ্কুক হঠাৎ করে বলে ওঠে, আপু, ওকে বলে দাও কাউকে খুঁজে নিতে, নাহলে আমি একজন ছেলে পছন্দ করে দেবো, কারণ আগামী সপ্তাহে ওর বিয়ে। কি? তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি করতে পারিতে, কারণ আমি তো রুড পারসন। বাট জাঙ্কুক ভাই, আমার কথা না আপু, আর কোনো কথা না। আমি যা বলার ছিল আমি তা বলে দিয়েছি। এখন আমি আমার অফিসের উদ্দেশ্যে যাচ্ছি। বাই। জাঙ্কুক আর কোনো কথা না বলে সেখান থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আপু, ও আমার সাথে এমনটা করতে পারে না। আমিও তাকে বলতে চাই যে আমিও তাকে ভালোবাসি। কি সত্যিতে? আমি জানতাম তে তুমি একদিন না একদিন জাঙ্কুকের প্রতি তোমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। আপু, আমার মনে হয় এই বিষয়ে তার সাথে গিয়ে আমার কথা বলার দরকার। হ্যাঁ তে, যাও এবং তাকে গিয়ে তোমার অনুভূতি প্রকাশ করে দাও। তে, অল দ্য বেস্ট। তারপর তে নিজের খাবার শেষ করে জাঙ্কুকের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তে এক প্রকার দৌড়ে রিসেপশনিস্টের কাছে যায় এবং বলে, এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি ওয়্যার ইজ জিওন জাঙ্কুকস কেবিন? ইটস 9th floor. Ma'am, can I get you know who are you? I am his wife. Oh, hello Mrs. Jion. And listen, জাঙ্কুককে বলতে হবে না যে আমি এখানে এসেছি। আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই। ওকে ম্যাম, অ্যাজ ইউ উইশ। অপরদিকে জাঙ্কুক তার কেবিনে বসে কাজ করছিল এবং সেখানে তার সেক্রেটারি লিয়া উপস্থিত ছিল, যে কিনা এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। তখন জাঙ্কুক কাজ করা থামিয়ে দিয়ে তার সেক্রেটারির উদ্দেশ্য করে বলে, মিসেস লিয়া, আমি জানি তুমি আমাকে লাইক করো। ইয়েস স্যার, আই লাইক ইউ লট। আমি আপনাকে ভীষণ পছন্দ করি। ও রিয়েলি? দেন লেটস ডেট ইচ আদার। কি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। লিয়া একটা লাজুক হাসি দিয়ে জাঙ্কুকের কোলে পড়ে এসে বসে পড়ে এবং জাঙ্কুককে কিস করতে যাবে, কিন্তু হঠাৎ করে তখন তে এসে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক, এখানে সব কি হচ্ছে? হে বাচ্চা মেয়ে, আসার আগে তোমার ডোর নক করা উচিত ছিল। তুমি কি এটা জানো না? একটা বেসিক ম্যানার্স টুকু নেই নাকি? হ্যাঁ তে, লিয়া ঠিক বলেছে। তোমরা দুজন কি করছিলে? আসলে তে আমি তোমার মামি হওয়ার চেষ্টা করছিলাম। কুত্তি, তোর এত বড় সাহস! কি বললি তুই? সজরে লিয়ার গালের পাশে থাপ্পড় মেরে দেয়। জাঙ্কুক তার এমন প্রতিক্রিয়া দেখে একটু থতমত খেয়ে যায়। তোমার এত বড় সাহস তে? তুমি আমার গায়ে হাত তুললে? 100 বার তুলবো। যদি আবার এরকম কিছু বলার চেষ্টা করিস, কসম খাচ্ছি তোকে আমি শেষ করে ফেলবো। জাঙ্কুক দেখো, তে আমার সাথে কিভাবে কথা বলছে, আমার গায়ে হাত তুলেছে। জাঙ্কুক কি দেখবে? হ্যাঁ, জাঙ্কুক কি দেখবে? আমি তার সাথে দেখা করতে এসেছি। এখন তুমি এখান থেকে যাও, নালে তোমাকে আমি মেরে ফেলবো। আর জাঙ্কুক, আমি চাই তুমি বাড়ি যাও। ওকে, বাট তে একবার জাঙ্কুকের দিকে তাকায় এবং তারপর অফিস থেকে বেরিয়ে আসে। তে আমার কথাটা শোনো তে, তে দাঁড়াও। জাঙ্কুক এক প্রকার চিৎকার করতে করতে তের পেছনে ছুট লাগালো। গুড বাই মিসেস জিওন। তোমাকে কে বলেছে ও মিসেস জিওন? স্যার, ম্যাম নিজে বলেছেন। হাউ দিস গার্ল। বাড়ি ফেরার পর তের আগে গজগজ করতে করতে সোজা জাঙ্কুকের রুমের দিকে চলে যায়। তেকে এরকম লাগে গজগজ করতে দেখে জিসু বেশ অবাক হয়ে যায়। তখনই তের পেছন পেছন জাঙ্কুকও বাড়িতে প্রবেশ করে। জাঙ্কুক, এর কি হয়েছে বলতো? সে তো রেগে আছে কেন? যাওয়ার সময় তো অনেক হাসি খুশি ছিল। নাথিং আপু, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। তোমরা একে অপরের খেয়াল রেখো। ওকে, বাই। জাঙ্কুক তার ঘরে গিয়ে দেখে তে বিছানার পাশে বসে আছে। তে ওটা কি ছিল? ওটা তো আমাকে তোমাকে জিজ্ঞাসা করা উচিত। ওসব কি ছিল জাঙ্কুক? তে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একান্ত টাইম স্পেন্ড করছিলাম। এতে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা কেন হবে? তাহলে গতকাল রাতে আমার সাথে ওটা কেন করেছিলে? তে ইটস জাস্ট আ মিস্টেক। ঠিক আছে, তোমার সমস্যা কেন হতে পারে? তুমি তো এর আগে ওই কাজটা করেছো বোগামের সাথে, তাই না? আমি তার সাথে কিছু করিনি। আমি তাকে ভালোবাসি না। আমি একটা পাগল ছিলাম। আমি তোমাকে ভালোবেসেছি।
কথা শুনে একটু অবাক হয়েছে। তারপর থেকে জিজ্ঞাসা করে, কি বললে? আমি বললাম আমি পাগল ছিলাম যে আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি। রিয়েলি? আর এমনটা কবে থেকে তে? যখন থেকে আমি বুঝতে শুরু করেছি তখন থেকে ভাবতাম যে এটা ভুল, কারণ তুমি আমার ড্যাডি। দেন জাঙ্কুক সাডেনলি থেকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দেয় এবং তার উপরে উঠে পড়ে। ইয়েস, আই অ্যাম ইওর ড্যাডি বেবি গার্ল। ছাড়ো আমাকে, একদম ছবে না, এবং যাও ওই মেয়েটার কাছে যাও যে তোমার কোলে বসেছিল, তাকে কোলে বসিয়ে নিয়ে বসে থাকো। ও আমার ছোট্ট পাখিটি আমার উপরে রাগ করেছে। তোমার কি জেলাস ফিল হচ্ছে লিটল বার্ড? না, আমি জেলাস ফিল করছি না। তো তে, এখন বুঝতে পেরেছো তো সে নিজের ভালোবাসার মানুষ যখন অন্য কারো কাছে যায় তখন কেমনটা ফিল হয়? ওয়েল তে, তুমি আমাকে ভালোবাসো? নো, আই হেট ইউ জিয়ন জাঙ্কুক, আই হেট ইউ সো মাচ। কি বললে তে? আরেকবার বলো। এই বলে জাঙ্কুক তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় এবং পাগলের মতো ঠোঁটে স্পর্শ এঁকে দিতে শুরু করে তের নরম কোমল ঠোঁটে। তেও সমান তালে জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক তের ঠোঁট জোড়া ছেড়ে দেয় এবং বলে, সো আর ইউ রেডি বেবি গার্ল? না, আমি রেডি না, আমি কখনো হব না। তে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ, আই অলওয়েজ হেট ইউ। জাঙ্কুক তের দুই হাত মাথার উপরে চেপে ধরে এবং তারপর তের দিকে ঝুঁকে আসে এবং তের চোখের দিকে তাকায়, যে চোখে ছিল শুধু গভীর ভালোবাসা, দীর্ঘদিনের লুকিয়ে রাখা আকাঙ্ক্ষা আর নিরাপত্তার অনুভূতি। তে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এত ভালোবাসি যে তোমাকে হারানোর ভয় আমি পাগল হয়ে যাই তে। ড্যাডি? না জাঙ্কুক, আমিও তোমাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। তো আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কোনো জীবন নেই। জাঙ্কুক তের কথা শুনে আস্তে করে ঠোঁটে এবং গালে ঠোঁটে স্পর্শ এঁকে দেয় এবং গভীরভাবে ভালোবাসার স্পর্শ দিতে শুরু করে। তে দুই হাত দিয়ে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। তারা একে অপরকে খুব ভালোভাবে অনুভব করতে পারছিল। তে, আমি তোমাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, তোমার হাসি, তোমার চোখ, তোমার সবকিছু আমার তে। আজ থেকে আর কোনো লুকোচুরি নয় তে, তুমি আমার, শুধুই আমার। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে যায় এবং তের গালগুলো ইতিমধ্যে টমেটোর মতো লাল হয়ে গেছে। আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি নিজের অজান্তেই, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি কখনো কোথাও যেতে পারবো না। না, আমি যেতে চাই, তুমি আমার সব। জাঙ্কুক তেকে আরো কাছে টেনে নিয়ে আসে এবং তারপর তেকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় এবং তেকে ছোট ছোট ভালোবাসার স্পর্শ দিতে শুরু করে। কিছুক্ষণ পর জাঙ্কুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তে, আমি প্রতিদিন তোমাকে এইভাবে আদর করতে চাই, তোমাকে এইভাবে ভালোবাসতে চাই। তুমি আমার রানী তে, তুমি আমার সাম্রাজ্যের রানী, তুমি আমার সাম্রাজ্যের রাজা জাঙ্কুক, শুধু আমার, অন্য কোনো মেয়ে তোমার কাছে আসতে পারবে না। আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না। তারপর তারা দুজন অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে রইল। জাঙ্কুক তের চুলে আঙুল চালাতে চালাতে বলল, আই লাভ ইউ টু মাই লিটল বার্ড, ফরএভার আই লাভ ইউ। তারপর ঘরে আলো তারা নিভিয়ে দেয় এবং তারপর তেকুক দুজন মিলে চিলি চিকেন রান্না করতে শুরু করে।